প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আজকের পর্বে। আচ্ছা, তারকা কথনের সেটে যে দুজন মানুষ আমাদের সাথে উপস্থিত হয়েছেন, তারা পর্দার সামনে যেমন দারুণ অভিনেতা, ঠিক একইভাবে পর্দার বাইরেও তারা অসাধারণ দুজন মানুষ। আজ আমাদের সাথে আছে ছোট পর্দার জনপ্রিয় দুজন অভিনেতা এবং বাংলাদেশের সকল পর্দার অভিনয় শিল্পীদের যে সংগঠন রয়েছে, অভিনয় শিল্প সংঘ বাংলাদেশ, এই সংগঠনের দুজন মানুষ। শুরুতেই পরিচয় করিয়ে দিচ্ছি আহসান হাবিব নাসিম। তিনি অভিনেতা এবং অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশের সভাপতি, এবং আমাদের সাথে আছেন রওনক হাসান, অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক। শুভ দুপুর আপনাদের, কেমন আছেন? শুভ দুপুর, ভালো আছি। শুভ দুপুর। অনেকদিন পর আপনাদেরকে পেলাম। আমরা শুরুতেই আপনাদের সংগঠনের যে সম্প্রতি একটি উৎসব মুখর পরিবেশে আপনারা একটি আয়োজন করেছেন, নববর্ষ, ঈদ উদযাপন এবং সকলের একটা সম্মিলন, এই আয়োজন সম্পর্কে জানতে চাই। এটা আমার মনে হয় যে আমার সভাপতি নাসিম ভাই বলুক। জি, আহসান হাবিব নাসিম, আপনার কাছে জানতে চাই। এটা অনুষ্ঠানটা করা আমাদের বছরে একটা সাধারণ সভা করতে হয় নিয়ম অনুযায়ী, আর নিয়মের বাইরে যেটা আমরা চাই সেটা একটা সম্মিলন চাই, সংযোগ চাই, যে সব শিল্পীদের মধ্যে একটা যোগাযোগ হবে, দেখা সাক্ষাৎ হবে, একজনকে দেখে একজন চিৎকার করে জড়িয়ে ধরবে। শুটিংয়ে হয়তো দেখা হয় সবার সাথেই, কিন্তু একজন একজন করে দেখা হয়। আবার অনেকের সাথে অনেকের হয়তো 6 মাসেও দেখা হয় না। এই যে লম্বা দূরত্ব যাদের দেখা না হওয়ার থাকে, তারা একজন আরেকজনকে দেখলে যেই আপ্লুত হয়, সেরকম একটা সম্মিলন আমাদের এই অনুষ্ঠানগুলোতে ঘটে। তো এবার আমাদের আসলে অনুষ্ঠান, সাধারণ সভা এবং এই আনন্দ সম্মেলনটা হওয়ার কথা ছিল ফেব্রুয়ারিতে, কিন্তু রোজার ঈদের নাটকের ব্যস্ততার কারণে শিল্পীরা এতই ব্যস্ত ছিলেন যে কারণে ফেব্রুয়ারি মাসে আমাদের অনুষ্ঠানটা করা সম্ভব হয়নি। এটা এসে পড়েছে ঈদের পরে। তখন আমরা একসাথে ঈদ, পয়লা বৈশাখ এবং আমাদের সাধারণ সভা সবকিছু মিলেই এই আয়োজনটা করা হয়েছিল। উৎসব একসাথে হয়েছে, যে কারণে আনন্দর মাত্রাটাও বেড়েছে। এত গরমকে উপেক্ষা করে শিল্পীরা যেইভাবে সারাটা দিন ওইখানে ছিলেন, আনন্দ করেছেন এবং গল্প করেছেন, সেটা ওনারা যেমন খুশি হয়েছেন, এটা দেখে আমাদের মনে হয়েছে যে না, আমাদের এই কষ্ট খুবই সার্থক হয়েছে। আমাদের সাধারণ সম্পাদক তো অনুষ্ঠানের 7 দিন আগের থেকে তার গোসল, খাওয়া, ঘুম সবকিছু বিনষ্ট করে অনুষ্ঠান যখন সফল হয়েছে, তখন দেখা যাচ্ছে যে ওর নানান রকমের শারীরিক আমি এখন একের পর এক টেস্টের মধ্যে আছি। আপনার কাছেই জানতে চাই, এই যে এত কষ্ট করে একটি আয়োজন এবং অতঃপর একটি সফল আয়োজন, অনুভূতিটা কেমন? অনুভূতি তো অবশ্যই খুবই ভালো। মানে আমরা আসলে মানে বললাম না, 3টি কাজ একসাথে হয়েছে। যেহেতু আমাদের সাধারণ সভা, এটা হচ্ছে সাংগঠনিক বাধ্যবাধকতা। এই দিনটাতে আসলে আমাদের বিগত বছরের কর্মকাণ্ড নিয়ে আলোচনা সমালোচনা হয় এবং পরবর্তী কর্মকাণ্ড এবং পরবর্তী কর্মপ্রক্রিয়া নির্ধারণ করা হয়। তো সেক্ষেত্রে এটি খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। সেই সাথে আমরা আনন্দ সম্মিলন যেটাকে বলি, আনন্দ আয়োজন, এবং এই দিন আমরা আমাদের বিগত বছরের যে সকল অভিনয় শিল্পী রাষ্ট্রীয়ভাবে সম্মানিত হয়েছেন, পুরস্কারপ্রাপ্ত হয়েছে, তাদেরকেও আমরা একটা সম্মাননা দিই। এবং আমাদের এখানে কিছু নাম যদি জানতে চাই, যেটা হচ্ছে যে দুপুরের খাবারের হিসেব যেটা বলবো, সেটা 1000+ মানুষ দুপুরে লাঞ্চ করেছে আমাদের অনুষ্ঠানে। তো সেই জায়গা থেকে বলা যায় যে অনেকে সকালে এসে আবার দুপুরে চলে গেছে, আবার অনেকে দুপুরের পরে এসছে। তো 1200 থেকে 1300 শিল্পী এবং তার পরিবারের সংমিশ্রণে আসলে আয়োজনটা হয়েছিল। এবং এই দিনে আসলে অনেকগুলো ঘটনা ঘটেছে, যেটা মানে সত্যিই খুবই মানে আনন্দের এবং ভালো লাগার। যেমন একটা কথা তো আমি নিঃসন্দেহে বলতেই পারি, যে এই দিন আমরা যে ঘোষণাটা দিতে পেরেছি যে বাংলাদেশের ইতিহাসে প্রথম অভিনয় শিল্পীদের জন্য একখণ্ড জায়গা হয়েছে, এটি শুধু আমি বা আমাদের সংগঠনের কার্যনির্বাহী পরিষদ বা সদস্য না, এটি সবার জন্যই আসলে এত বেশি আবেগের এবং প্রত্যাশিত ছিল যে এটি একটি অভূতপূর্ব মানে দৃশ্যের অবতারণা হয়েছিল। একদমই তাই। যেখানে আমরা অন্য জায়গায় দেখি একে অপরকে কাদা ছোড়াছুড়ি করছে, সেখানেই যে অভিনয় শিল্পীদের দারুণ একটা সম্মিলন, একজন আরেকজনকে জড়িয়ে ধরছে বা নিজেদের পুরনো অনেক গল্প বলছে, একটা আনন্দ ঘন একটা পরিবেশ। সত্যিই দারুণ একটি আয়োজন ছিল আপনাদের, এবং এই জন্য আপনাদেরকে অভিনন্দনও জানাতে চাই। আমি আবারও ফিরে যাচ্ছি আহসান হাবিব নাসিম আপনার কাছে। ছোটবেলা থেকে বা এখন অবধি বিভিন্ন ঘটনাবহুল এবং আপনার সংস্কৃতি অঙ্গনে কাজ করা থেকে শুরু, কিভাবে এই সংস্কৃতি অঙ্গনে আপনার কাজ শুরুটা হলো? এটা তো স্কুল লাইফ থেকে
এটা যে স্কুলে পড়তে যেটা হতো বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হতো, তো তখন সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে নাম দিতাম, অংশগ্রহণ করতাম, কোনোটায় জিততাম কোনোটায় জিততাম না, এমনি করে আগ্রহটা তৈরি হওয়া। তারপরে কলেজ লাইফ এসে নাটকের মঞ্চ নাটকের সাথে যুক্ত হওয়া, সে মঞ্চ নাটকই ইনফ্যাক্ট মানে এই দিকে ধাবিত করেছে যে শিল্প চর্চার জীবনটাকেই বেছে নেওয়ার সিদ্ধান্তটা নিয়েছি মঞ্চ করতে এসে। তো দীর্ঘদিন মঞ্চ করতে করতে টেলিভিশনে অডিশন দিয়ে সেখানে পাশ করে তারপরে অনীহা ছিল যে টেলিভিশনে অভিনয় করব না, মঞ্চটাই করব। কিন্তু একটা সময় জীবনের প্রয়োজনে, জীবনের তাগিদে, মানে মঞ্চ তো আর মানে জীবন যাপনের কোনো খোরাক দিতে পারে না, সেখানে শুধু হয়তো চর্চাটা হয় এবং একজন শিল্পীকে গড়ে উঠতে সাহায্য করে, কিন্তু বাণিজ্যিক বিষয় ভাবে বা কমার্শিয়ালি তো মঞ্চনাটক আমাদের এখানে আত্মার খোরাক হয় কিন্তু পেটের ভাত হয় না। তো যে কারণে টেলিভিশনে দিকে ঝুঁকে পড়া, টেলিভিশন নাটকের সাথে আস্তে আস্তে যুক্ত হওয়া এবং তার থেকে হচ্ছে পেশা হিসেবেই নেওয়া। এরপরে তো এসে দীর্ঘদিন অভিনয় করার পরে তারপরে মনে হয়েছে যে এইখানে যে হাজার হাজার শিল্পীরা কাজ করছে তাদের ভবিষ্যৎকে আমরা নিজেদের ভবিষ্যতে যখন অন্ধকার দেখেছি, তখন মনে হয়েছে পরবর্তী প্রজন্ম কেন এই অন্ধকার ভবিষ্যৎ নিয়ে এই অঙ্গনে আসবেন, অভিনয় শিল্পকে পেশা হিসেবে নেবেন। তখন মনে হয়েছে যে না, সাংগঠনিকভাবে আমাদের এমন কিছু করা উচিত যাতে করে পরবর্তী প্রজন্ম এই পেশাকে আনন্দের সাথে নিতে পারে এবং ঝুঁকি মুক্ত একটা, ঝুঁকিহীন একটা পেশা হিসেবে বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়। সেই কারণেই অভিনয়ের পাশাপাশি সংগঠনটা করা। আমি রওনক হাসান, আপনার কাছেই জানতে চাইবো, এত দারুণ একটি সংগঠন অভিনয় শিল্পী সংঘ বাংলাদেশ, এই সংগঠনের সাথে আপনার সম্পৃক্ততা কিভাবে? মানে এটা আসলে খুবই বিস্ময়কর এবং অদ্ভুত একটা ঘটনা। প্রথমত আমি যখন আবেদন করি এই সংগঠনের সদস্য হওয়ার জন্য, তার 10 বছর পরে আমাকে সদস্য করা হয়েছে। 10 বছর পরে আমি সদস্য হয়েছি এবং হওয়ার পর যখন নতুন করে 2016 সালে আবার সংগঠনটা মানে নতুন করে পুনরুজ্জীবিত হচ্ছিল মামুনুর রশিদ ওনার নেতৃত্বে, তো এর আগে বেশ কবছর একটু নিষ্ক্রিয় ছিল, তেমন কোনো কর্মকাণ্ড ছিল না। তো তখন যে একটি সাধারণ সভা হয়, সেই সভাতে আমি গিয়েছিলাম। তো যখন আহ্বায়ক কমিটি হবে তখন আমি ভাবলাম যেটা তো বড়দের ব্যাপার, আমি বাইরে চলে যাই। বাইরে যেয়ে আমি গল্প করছি, আমরা জুনিয়র যারা ছিলাম তারা গল্প করছিলাম, তো হঠাৎ করে আমি মাইক্রোফোনে শুনি যে রওনক কোথায়, রওনক। তো আমি দ্রুত দৌড়ে আসি। আসার পর সভাতে মামুন ভাই বলল যে রওনক তুমি আহ্বায়ক কমিটিতে থাকছো। আমি সবার সামনে, এত সিনিয়র সব অ্যাক্টররা সবার সামনে, কয়েকশো অভিনেতার সামনে আমি না করতে পারি না। আমি বললাম যে জি মামুন ভাই আমি থাকবো। এই যে আমি প্রক্রিয়ার সাথে জড়িত হলাম, এরপর আর এখান থেকে বের হতে পারিনি। তো পরবর্তী সময় আমার যেটা মনে হয়েছে যে আমি ভাবছিলাম যে আসলে আমি কেন সংগঠন করব। তো আমি দেখলাম যে তখন আমি 30 দিন অভিনয় করি, রাত দিন 24 ঘন্টা, ভীষণ ব্যস্ত অভিনেতা। তো আমার কাছে মনে হলো যে মানুষ আমাকে ভালোবাসে, বাংলাদেশের একজন আমি অভিনেতা হিসেবে মানুষ আমাকে চেনে। আর সেই জায়গা থেকে আমি কি শুধুই নিয়ে যাব? হ্যাঁ, আমি অভিনয়ের থেকে উপার্জিত অর্থ দিয়ে আমি আমার পরিবার চালাচ্ছি, আমার মা বাবাকে দেখছি, একটু একটু করে সঞ্চয় করছি। তো অভিনয় থেকে আমি শুধু নেব, আমার কি দেবার কিছু নেই? তখন আমার মাথায় এলো যে আমিও কিছু চেষ্টা করি যে শুধু নেয়া নয়, আমি দিতেও চাই আমার এই সমাজকে, আমার সহকর্মীদের, আমাদের ইন্ডাস্ট্রিকে, বাংলাদেশকে। তো যেন আমি অ্যাটলিস্ট আমি খুব মহৎ উদ্দেশ্য দিয়ে নয়, আমি আমার নিজের জন্য এটা করছি। কারণ আমি ভাবছি যে আমি যদি বেঁচে থাকি দীর্ঘদিন, বৃদ্ধ বয়সে আমি যেন অন্তত বলতে পারি যে না আমি চেষ্টা করেছিলাম, অন্তত এই সান্ত্বনাটুকু যেন আমার থাকে। এবং নাসিম ভাই যেটা বলছিল যে আগামী প্রজন্ম, আমি বিশ্বাস করি আমার সন্তান যেন খুব গর্ব নিয়ে বলতে পারে আমার বাবা একজন অভিনেতা ছিলেন। এই ভীষণটা মাথায় রেখেই আসলে নিজের অভিনয়েরও ক্ষতি হচ্ছে, ক্ষতি করেও আসলে এই কাজটি করে যাওয়া। দারুণ দারুণ, বেশ দারুণ। প্রিয় দর্শক, চলুন দেখে আসি সেদিনের সেই আয়োজনটি কেমন ছিল। এই
আয়োজনটি কোথায় হয়েছিল এবং সব মিলিয়ে আয়োজনের আপনাদের যে ফলাফল কেমন ছিল সব? আয়োজনটা হয়েছিল ঢাকার খুব অদূরেই হেমায়েতপুর বাসস্ট্যান্ড থেকে একটু সামনে মেইন রোডেই লাজপল্লী কনভেনশন সেন্টার, যেটা ঢাকা থেকে যে কোনো জায়গা থেকে মাত্র 30-40 মিনিটের দূরত্ব। এটাও একটা খুব ভালো ব্যাপার ছিল আমাদের শিল্পীদের জন্য যে খুব দ্রুতই তারা চলে যেতে পেরেছে। এবং এর আগে প্রায় 2-3 মাস আমরা ঢাকার আশেপাশে বিভিন্ন রিসোর্ট এবং বিভিন্ন স্পট আমরা চষে বেরিয়েছি যে এবং কোনটা। আমরা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছি যে খোলা একটি প্রান্তরে অভিনয় শিল্পীরা কি দারুণভাবে একে অপরকে জড়িয়ে ধরছে এবং নিজেদের আনন্দের যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসটি প্রকাশ পাচ্ছে। সত্যি দারুণ একটি আয়োজন ছিল এবং এটা আসলে খুব জরুরি, কারণ সবার আসলে একটা রিক্রিয়েশন দরকার এবং স্ক্রিনে অভিনয় করছে, কিন্তু এখানে কিন্তু অভিনয়টা নাই, সত্যিকারের উচ্ছ্বাসটাই আমরা দেখতে পাচ্ছি। এবং আড্ডা ছাড়া আসলে মানে কোনো সৃজনশীল কর্মই আসলে সম্ভব না। মানে যে কোনো বিষয় নিয়ে একটি আড্ডা বা নানান দিক নিয়ে আলোচনা বা নিছকই আনন্দের জন্য, মানে এগুলো অভিনয় অথবা সৃজনশীল কর্মের সাথে যারা জড়িত প্রত্যেকের জন্য আড্ডা ছাড়া আসলে কোনো কিছুই সম্ভব না। এই জন্য আমরা সেদিন তো অনেক শিল্পী এসেছিল, আমরা দেখতেই পাচ্ছি। তবুও যদি কিছু নাম জানতে চাই, একদম অগ্রজ অভিনয় শিল্পীদের থেকে শুরু করলে খায়রুল আলম সবুজ, মামুনুর রশিদ, আবুল হায়াত থেকে শুরু করে একদমই এই প্রজন্মের অভিনয় শিল্পীরা, নরেশ ভূঁইয়া, রহমত আলী, জলিয়াপা, চিত্রলেখা, চিত্রাদীপ, তারপরে হচ্ছে জয়া আহসান, আফজাল হোসেন, অপূর্ব, ইমতিয়াজ বর্ষণ থেকে শুরু করে নাদের চৌধুরী, ফারুক আহমেদ, ডক্টর এজাজ, চাষি আলম থেকে শুরু করে মানে প্রত্যেকটা জেনারেশনের প্রত্যেকটা প্রজন্মের অভিনয় শিল্পীরা এসেছেন সেদিন। খুবই দারুণ। আমি আবারও ফিরে যাচ্ছি হাসান হাবিব নাসিম আপনার কাছে। কাজ তো অনেক করেছেন, এখন একটা ভিশন নিয়ে একটি সংগঠন আপনারা দাঁড় করিয়েছেন। এই সংগঠন থেকে আপনাদের প্রত্যাশাটা কি, কি করতে চান অভিনয় শিল্পীদের জন্য এবং এখন অবধি আপনাদের প্রাপ্তি যদি জানতে চাই? আমাদের প্রাপ্তি এবং প্রাপ্তির মধ্যে যেটা হয়েছে সেটা বড় কাজ, যেটা বড় দুটো কাজ যেটা হয়েছে, একটা হলো যে চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট যেটা হয়েছে সেটার সাথে মানে আমাদের এই টেলিভিশন বা অন্যান্য প্ল্যাটফর্মের শিল্পীদেরকেও যুক্ত করতে পেরেছি। তো সুতরাং আমরা সকল পর্দার অভিনয় শিল্পীদের যে সংগঠন, অভিনয় শিল্পী সংঘের সদস্যরাও সেই কল্যাণ ট্রাস্টের সুবিধা পাবেন। এটা সরকারিভাবে হয়েছে, আইন পাশ হয়েছে। এটা হয়তো বা চালু হতে আরও 2-4-5 বছর লাগবে, হয়তো 5-7 বছর পর থেকেই শিল্পীরা সেখান থেকে পেনশন, চিকিৎসা সুবিধা এবং শিল্পীর পাশাপাশি শিল্পী কলাকুশলীরাও সেখানে সেই সুবিধাগুলো পাবেন, পাশাপাশি শিল্পীর পরিবারও সেই সুবিধা পাবেন। এটা সুদূর প্রসারী একটা কাজ অভিনয় শিল্পী সংঘ করতে পেরেছে, যেটা মানে আমাদেরকে একটু আশ্বস্ত করে যে না, কাজ করলে সেটা সফল হওয়া যায়। এটা একটা বড় কাজ হয়েছে। তারপরে আমাদের একটা ইয়ে ছিল যে অভিনয় শিল্পীদের জন্য একটা এমন একটা সেন্টার করা যেখানে শিল্পীরা নির্বিঘ্নে তাদের রিক্রিয়েশনের জায়গা তৈরি হবে। কারণ শিল্পীরা মানুষকে বিনোদন দেয়, কিন্তু শিল্পীদের বিনোদন বলতে কিন্তু কিছু নাই। তারা যে কোনো ইচ্ছা করলে যে কোনো জায়গায় বসতে পারে না, মিশতে পারে না, তাদের নানান রকমের সমস্যা হয়। তো যে কারণে তাদের জন্য একটা সেন্টার তৈরি করা, সেটাও আমরা একটা সফল হয়েছি। একটা জায়গা সরকার থেকে আমরা লিজ পেয়েছি, সেখানে আমরা এমন একটা সেন্টার করব যেখানে বয়স্ক, জুনিয়র, জ্যেষ্ঠ, অনুজ সবাই যাতে সেই এক জায়গায় বসে আড্ডা মারতে পারে। বুক ক্যাফে থাকবে, সেখানে জিমনেশিয়াম থাকবে, সেখানে প্রজেকশন হল থাকবে এবং সেই প্রক্রিয়া আমাদের শুরু হয়ে গেছে। এটা আশা করি অচিরে এটা হয়ে যাবে। আর মূল যে জায়গাটা আমাদের তৈরি করার দরকার সেটা সামগ্রিকভাবে শিল্পীদের স্বার্থে যে কাজগুলো আমরা করতে পারি, অভিনয় শিল্পী সংঘ করতে পারে, সেগুলো আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি। কিন্তু আমরা এখনো পর্যন্ত শুটিং টাইমটা নির্ধারণ করতে পারিনি যে আমাদের শুটিং কতক্ষণ হবে। দীর্ঘ সময় ধরে শুটিং করে করে অনেক আমাদের মেয়ে শিল্পীরা লোকেশনে হয়তো বা একদম প্রপার বাথরুমটা না, টয়লেটটা না থাকার কারণে দেখা যায় যে তারা পানি কম খায়, যাতে বারবার টয়লেটে যেতে না হয়। টয়লেটের ব্যবস্থা হয়তো সেরকম নাই। আবার হয়তো বা প্রচণ্ড গরমে শুটিং করছে ঘন্টার পর ঘন্টা, যাতে করে শিল্পীদের কিন্তু শারীরিক মানে স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য দুটোরই খুব বিপর্যয় ঘটে। তো এই শুটিংয়ের নিয়মতান্ত্রিকতা ফিরিয়ে না আনতে পারলে শিল্পীদের যে খুব অল্প সময়ের মধ্যে
তার শরীরে নানান রকমের রোগের বাসা বাঁধে এবং মানসিকভাবে সে বিপর্যস্ত হয়ে পড়ে। তারপরে যখন কাজের ধারাবাহিকতার থেকে একটু ব্যত্যয় ঘটে, মানে অনেক কাজ করছে 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 মানে দারুণ তার সাড়া পড়ছে, হঠাৎ করে দেখা গেল তার কাজের ভেতরে বিঘ্ন ঘটে গেল, তার কাজকর্ম নাই, তখন তারা মানসিকভাবে অনেক ভেঙে পড়ে এবং মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে পড়ে। এই শারীরিক সুস্থতা, মানসিক সুস্থতা, এইটার জন্য অভিনয়শিল্পী সংঘের অনেক অনেক কাজ করতে হবে, যেগুলো করে যেতে হবে। সেটা এখনও আমরা চিন্তা করছি যে কোন প্রক্রিয়ার মধ্যে এই সমস্যাগুলো সমাধান করা যাবে। অনেকগুলো কাজে আমাদের নির্ধারিত করা আছে, তবে আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে শিল্পীর শারীরিক মানসিক সুস্থতা, তার নিরাপত্তা এবং সামাজিক নিরাপত্তা, সামাজিক মর্যাদা এগুলো রক্ষা করা এবং পেশার মর্যাদাটা, পেশার নিরাপত্তা রক্ষা করা। এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করে যাচ্ছি। দূরদর্শী একটা চিন্তা ভাবনা থেকে আপনারা কাজগুলো করে যাচ্ছেন, ভীষণ ভালো লাগলো আমারও শুনে। আমি ফিরে যাচ্ছি রৌনক হাসান আপনার কাছে। আমরা সংগঠন নিয়ে অনেক কথাই বললাম, একটু সংগঠনের ছবিগুলো আমরা দেখতে চাই। প্রিয় দর্শক, চলুন দেখে আসি ছবিগুলো। বেশ আনন্দঘন পরিবেশে দিনটি উদযাপনের কিছু ছবি আমরা দেখলাম। আনন্দ দেখতেও মনে হয় আনন্দই লাগে, ভালো লাগলো ভীষণ। অভিনয় শিল্পী সংঘ নিয়ে কথা বললাম, এবার একটু অভিনয়ের দিকে যেতে চাই। অনেক কাজ করেছেন, অনেক সম্মাননাও পেয়েছেন। এমন কোনো কাজ আছে যে কাজটি নিজের করতে পারলে ভালো লাগতো? আসলে আমি তো অভিনেতা হিসেবে ভীষণ লোভী। পৃথিবীর যত ভালো অভিনয় দেখি, যত ভালো চরিত্র দেখি, মনে হয় সবগুলোই আমি করে ফেলি, কিন্তু সেটি তো আর সম্ভব হয় না। আর বিশেষ করে বাংলাদেশের কাজের ক্ষেত্রেও তাই হয়। আর ভালো অভিনয় জানলেই তো হয় না, মানে আমি সবসময় বলি যে অভিনয়টা হচ্ছে পরনির্ভরশীল শিল্প। আমি যত ভালো অভিনেতাই হই, আমাকে যদি একটি ভালো গল্পে, ভালো চরিত্রে, ভালো প্রযোজনায়, ভালো বাজেটে, ভালো ডিরেক্টর আমাকে না ডাকেন, তাহলে আমি যত ভালো অভিনেতাই হই না কেন তাতে কিছুই যায় আসে না। তো ভালো অভিনেতা হলেই হয় না, ভালো অভিনয়ের সুযোগ পাওয়াটাও একটা বিষয়। এই জন্য আমি বলি যে অভিনয়টা হচ্ছে পরনির্ভরশীল শিল্প। তবে আমি আমার জায়গা থেকে যতটুকু আমি সুযোগ পাই, তার আমি আমার সর্বোচ্চ মেধা, শ্রম, প্রেম দিয়ে করবার চেষ্টা করি। এটাই হচ্ছে, আমি মনে করি যে এটাই আমার কাজ। আবারও ফিরে যাচ্ছে হাসান হাবিব নাসিম আপনার কাছে। আমরা জানি ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে আপনার একটি নতুন কাজ আসছে, চোখের জলের গল্প। এই কাজটি সম্পর্কে জানতে চাই। এটা তো মানে একটা পারিবারিক গল্প আর কি, পারিবারিক সম্পর্কের গল্প। তো এটা হচ্ছে, কাজটা করে ভালো লেগেছে এ কারণেই যে আসলে বাংলাদেশের গল্পের মূল শক্তি পরিবার, প্রেম, সম্প্রীতি। আমাদের এখানে কিন্তু ধরেন পার্শ্ববর্তী বিভিন্ন দেশের হয়তো সংস্কৃতির এক এক ধরনের ধার থাকে, তারা একভাবে সংস্কৃতিকে এগিয়ে নিয়ে যায়। পরকীয়া, ডিভোর্স, ক্রাইম, এই বিষয়গুলোকে তারা হয়তো বা অনেক দর্শক তাদেরকে রিসিভ করে। কিন্তু আমাদের এই দেশে যত এগুলো চেষ্টা চলতেই পারে, কিন্তু এখন পর্যন্ত চোখের জলের গল্প দেখে মানে করতে গিয়ে বা এরকম আরও গল্প যখন করতে যাই, ফ্যামিলি গল্পগুলো, পারিবারিক গল্পগুলো যখন করতে যাই, তখন মনে হয় এটাই আসলে শক্তি, এক ধরনের আবেগ কাজ করে এবং সেই আবেগটা দর্শকের কাছে মানে এটা পৌঁছে যায় এবং দর্শক এই গল্পগুলো মারাত্মকভাবে পছন্দ করে, রিলেট করতে পারে। এবং সংস্কৃতি তো হচ্ছে যে আমরা যা করছি সেটাই সংস্কৃতি। তো সুতরাং নাটকেও তো সেই বিষয়গুলোই আসবে, কন্টেম্পোরারি গল্পগুলোও আসবে। এখন সমাজের যে সকল ঘটনা ঘটছে, কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত যাই ঘটছে, সেগুলোও নাটকের গল্পে আসবে। পাশাপাশি আমাদের যে পারিবারিক সামাজিক যে বন্ধনগুলো রয়েছে, আবেগগুলো রয়েছে, সেই আবেগগুলো আসবে। তো এই চোখের জলের গল্পটা হচ্ছে এক পারিবারিক আবেগের একটা গল্প।
কবে আসবে, আমরা কবে দেখতে পারবো সেটি স্ক্রিনে? এটা তো মানে ওনারাই বলতে পারবেন আর কি, আচ্ছা। সুতরাং আমরা স্ক্রিনে প্রিমিয়াম কন্টেন্ট হিসেবে দেখতে পারবো। প্রিয় দর্শক, আপনারা যদি চোখের জলের গল্পটি দেখতে চান, স্ক্রিনে সাবস্ক্রাইব করে সেই প্রিমিয়াম কন্টেন্টই আপনারা দেখতে পারেন। আমি ফিরে যাচ্ছি রওনক হাসান আপনার কাছে। আপনার কাছে যদি জানতে চাই, রওনক হাসানের প্রিয় অভিনেতাকে কাকে বলবেন? বাংলাদেশে আমার মানে সিনিয়রদের কথা বলতে গেলে বলতে হয় আলী যাকের, আসাদুজ্জামান নূর, আবুল হায়াত। আর আমার কাছাকাছি সময়ের যদি বলেন মোশাররফ করিম, মানে মোশাররফ ভাইকে আমার একজন অবিশ্বাস্য অভিনেতা মনে হয়। আপনি একই সাথে অভিনেতা আবার নাট্যকার, নির্দেশকও। এই জার্নিটা আসলে কেমন ছিল বা কি মনে হয়েছিল অভিনেতা থেকে? আসলে আমি যখন টেলিভিশনে কোনটা বেশি এনজয় করেন? টেলিভিশনে যখন প্রথম অভিনয় শুরু করি তখন নায়কের বন্ধু, নায়িকার ব্যাগ ছিনতাইকারী, মাস্তান, এই ধরনের চরিত্র পেতাম। তো এরকম কয়েকটি চরিত্র করবার পর থেকে আমি খুব হীনমন্যতায় ভুগতাম যে না, এটি আমার করবার কথা না, আমার আরও ভালো চরিত্র করবার কথা, আরও ভালো সুযোগ পাওয়ার কথা। আমি এত সুপার অ্যাক্টর, কিন্তু এত ছোটো ছোটো অভিনয় চরিত্রে আমি কেন অভিনয় করব? এই ধরনের মানে অনেক মানসিক দ্বন্দ্ব থাকতো আমার ভেতরে। তো সেই জায়গা থেকে আমি পরে টেলিভিশনে অভিনয়টা ছেড়ে দিলাম। তো আমার যেহেতু লেখালেখির অভ্যেস ছিল টুকটাক, সেখান থেকে আমি নাটক লেখবার চেষ্টা করলাম। এবং খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি আজকে যেখানে বসে আছি, নাট্যকার হবার পেছনে কিন্তু চ্যানেল আই, মানে আমাকে নাট্যকার বানিয়েছে চ্যানেল আই এবং ইবনে হাসান খান, হাসান ভাই। যেটা হচ্ছে যে আমি নবীন লেখক, আমাকে কেউ চেনে না। আমি তখন যদি বয়স যখন 21, নাটকটি লেখার পর হাসান ভাই যদি সেটা অ্যাপ্রুভ না করতেন তাহলে হয়তো নাট্যকারও আমার হওয়া হতো না। তো একজন নতুন নাট্যকারের লেখা নাটক, বয়স যখন 21, তিনি অ্যাপ্রুভ করেছেন। নাটকটি প্রচার হওয়ার সাথে সাথে তুমুল জনপ্রিয় হয়ে যায়, সারা বাংলাদেশেই ভীষণ জনপ্রিয় হয়। এবং তারপর থেকে আমি নাট্যকার হয়ে যাই এবং তারপর থেকে আমি 2 হাতে লিখতে থাকি। মানে এত বেশি কাজ, লেখার চাপ ছিল যে 4-5 বছর আমি প্রায় নাট্যকার হিসেবেই আমি ক্রমাগত লিখে গেছি। তারপর আবার অভিনয়ে ফেরা এবং অভিনয়ে আবার নিয়মিত হওয়া। এবং পাশাপাশি নির্দেশনাও দিচ্ছেন। কোনটা বেশি এনজয় করছেন, অভিনয় করা ক্যামেরার সামনে নাকি ক্যামেরার পেছনে? যেটা হচ্ছে যে আমার কাছে মনে হয় যে মানে আমি সবগুলো কাজই, আমি প্রোডাকশন বয়ের কাজও করেছি। আমি ইন্ডাস্ট্রিতে 2 শিফট কাজ করে 300 টাকা রেমুনারেশন পেয়েছি। 150 টাকা শিফট ধরে প্রোডাকশন বয়ের। অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করেছি, আমি প্রোডাকশন ম্যানেজারের কাজ করেছি, আমি ক্যামেরাও চালিয়েছি। আমি শুধু এডিটিং এবং মিউজিক কম্পোজিশন ছাড়া ইন্ডাস্ট্রির সমস্ত কাজ আমি করেছি। তো সব কাজ করে আমার কাছে মনে হয়েছে যে সবচেয়ে কঠিন হচ্ছে লেখাটা সবচেয়ে কঠিন। আমি যখন অভিনয় করি তখন আমি আমার ডিরেক্টরের সাপোর্ট পাই, আমার কোঅ্যাক্টরদের, সিনিয়রদের সাপোর্ট পাই যে আচ্ছা এই ব্যাপারটা এরকম না হয় এরকম হতে পারে, বা অন্যান্য সব কাজেই একটা টিম ওয়ার্ক থাকে, সাপোর্ট হয়। কিন্তু লেখাটা লিখতে হয় আসলে ঘরে বসে একা একা। লেখাটা মানে ভালো হয়েছে কি খারাপ হয়েছে সেটা পরে নির্ধারণ হবে, তার আগে লেখাটা তো বের হতে হবে। এটি একটি কঠিন প্রক্রিয়া। আমার কাছে মনে হয় যে সবচেয়ে কঠিন হচ্ছে লেখালেখি। আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। চ্যানেল আইয়ের দর্শকদের উদ্দেশ্যে আপনারা দুজন যদি কিছু বলতে চান। বড় ভাই বলুক। না, দর্শকদের উদ্দেশ্যে তো একটাই বলার কথা, সেটা হচ্ছে যে বাংলাদেশের গল্প, বাংলাদেশের নাটক আপনারা দেখেন বলেই বাংলাদেশের অভিনয় শিল্পীরা আজকে এটাকে পেশা হিসেবে নিতে পারছে, নাট্যকাররা নাটক লিখতে পারছে, ডিরেক্টররা নির্দেশনা দিতে পারছেন। আপনারা যত বেশি নাটক দেখবেন তত বেশি আমরা প্রসারিত হব, চ্যানেলগুলো প্রসারিত হব। এবং চ্যানেল আইয়ের যেই দর্শক, আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অনেক ধন্যবাদ। এবং পাঠক সমাবেশের পক্ষ থেকে আপনাদের দুজনের জন্য রয়েছে একটি শুভেচ্ছা উপহার বই পৌঁছে দিচ্ছি। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। শিল্পী সংঘের প্রতিটি শিল্পীর জন্য অনেক অনেক শুভেচ্ছা এবং আপনাদের জন্য অনেক শুভকামনা। প্রিয় দর্শক, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। বিদায়।